প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ এডুকেশন জি অথবা সিসি2 পেপারের ওপর থেকে তোমাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তিনটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্ন তিনটি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন ছিল, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কী কী, কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এবং 3 নম্বর প্রশ্ন ছিল, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেন তিনটি। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা। এবং অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সার তিনটি দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট, মনোবিজ্ঞানের সংজ্ঞা। বলা হয়েছে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, এ বিষয়ে বিভিন্ন মনস্তাত্ত্বিক বা মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সেগুলি হলো, এক, মনোবিদ বার্নার্ড বলেছেন শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার একটি শাখা যা শিক্ষা ও শিখন প্রক্রিয়া বিশেষ করে বিদ্যালয় নিয়ে আলোচনা করে। 2 নম্বর বলা হয়েছে বিশিষ্ট মনোবিদ স্কিনার বলেছেন শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সেই শাখা যেটি শিখন নিয়ে আলোচনা ও কাজ করে। তাই বলা যায় শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা উন্নত করতে মনোবিদ্যার যেসব তথ্য ও নীতি সহায়ক সেগুলির অনুশীলনী হলো শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব। বলা হয়েছে শিক্ষা মনোবিদ্যা শিক্ষাক্ষেত্রে শিক্ষককে তার পেশাগত সাংস্কৃতিক উদ্দেশ্য পূরণের জন্য সংগঠিত তত্ত্ব সরবরাহ করে। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বহুবিধ। যে সমস্ত দিক থেকে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বর্তমান সেগুলি হলো, এক, শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। বলা হয়েছে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য কী হবে তা শিক্ষা মনোবিজ্ঞান নির্ধারণ করতে সহায়তা করে। 2 নম্বর বলা হয়েছে শিশুর বিকাশের সহায়তা। শিশুর বিকাশের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান জ্ঞান অপরিহার্য, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিশুদের বিকাশের ক্ষেত্রে শিশুকে বুঝতে বা শিশুর আগ্রহ প্রবণতা কোন দিকে রয়েছে তা জানতে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষককে বিশেষভাবে সহায়তা করে থাকে। 3 নম্বর পয়েন্ট ছিল সামাজিকরণ। সামাজিকরণ হলো শিশুকে সমাজের মধ্যে পরিচিতিকরণ, অর্থাৎ সামাজিক জীব হিসেবে শিক্ষার্থী সমাজের সঙ্গে সার্থক অভিযোজন করাই হলো সামাজিকরণ। এক্ষেত্রে সামাজিক সম্পর্ক কী তা বুঝতে বা শিশুটি কীভাবে সামাজিকরণ সম্পূর্ণ করবে শিক্ষা মনোবিজ্ঞান বিশেষভাবে সহায়তা করে থাকে। তাই শিশুর সামাজিকরণের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে 4 নম্বর, বিদ্যালয়ের পরিচালনা। সুষ্ঠুভাবে বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান আধুনিককালে বিশেষ অপরিহার্য। শিক্ষা মনোবিজ্ঞান জ্ঞানের উপর ভিত্তি করে বিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলী সহজে পরিচালনা করা সম্ভবপর হয়। পরবর্তী পয়েন্ট, নির্দেশনা ও পরামর্শ দান। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার বিশেষ করে মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এক্ষেত্রে শিশুদের নির্দেশনা ও পরামর্শ দানের মাধ্যমে সেই সমস্যা সমাধানের সচেষ্ট হওয়া যায়। তাই নির্দেশনা ও পরামর্শ দানের জন্য শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। 6 নম্বর পয়েন্ট ছিল ব্যতিক্রমী শিশুদের শিক্ষা। ব্যতিক্রমী শিশুদের চিহ্নিতকরণ ও তাদের সঠিক শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর দেখে নাও সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। পরিশেষে বলা যায় শিক্ষা মনোবিদ্যা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে বিশেষভাবে সহায়তা করে থাকে। তাই বর্তমানে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব অপরিসীম। এই ছিল তোমাদের শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, শিক্ষা মনোবিদ্যার তাৎপর্য শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্নটির আলোচনা করা হলো, উত্তরটি আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল, দেখো, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কী কী, কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখো। বলা হয়েছে স্মৃতির অভাব হলো বিস্মৃতি, অর্থাৎ কোনো কিছু মনে করতে ব্যর্থ হওয়াকে বিস্মৃতি বলে। তাই পূর্বে শেখা কোনো বিষয় বা ঘটনা প্রয়োজনের সময় চেষ্টা সত্ত্বেও সঠিকভাবে মনে করতে না পারাকে বিস্মৃতি বলা হয়। বিশিষ্ট মনোবিদ মান বলেছেন বিস্মৃতি হলো মনে রাখতে ব্যর্থ হওয়া বা যা অর্জিত হয়েছে তা স্মরণ করতে না পারা। দেখো, বিস্মৃতির কারণগুলি দেখে নাও। প্রথম কারণ হচ্ছে শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতা বিস্মৃতির অন্যতম কারণ কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে সে সঠিক সময়ে সঠিক তথ্য মনে করতে পারে না, ফলে ব্যক্তির মধ্যে বিস্মৃতি দেখা দেয়। 2 নম্বর পয়েন্ট ছিল মানসিক আঘাত।
মানসিক আঘাত বিস্তৃতির কারণগুলির মধ্যে অন্যতম, অর্থাৎ কোনো ব্যক্তি মানসিকভাবে আঘাত পেলে পূর্বে পূর্বে বিষয় ভুলে যেতে পারে, তাই মানসিক আঘাত মনে রাখার ক্ষেত্রে অন্তরায়। এবং 3 নম্বর পয়েন্ট ছিল অনুশীলনের অভাব। কোনো বিষয় একবার শেখার পর যদি তা অনুশীলন করা না হয় তাহলে সেই বিষয়টি ভুলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাই বারবার অনুশীলন করলে যে কোনো বিষয় দীর্ঘদিন মনে থাকে, কিন্তু অনুশীলনের অভাবের ফলে তা বিস্মৃতির অন্তরালে চলে যায়। এবং 4 নম্বর কারণ ছিল মনোযোগ ও আগ্রহের অভাব। বিস্মৃতির কারণ হিসেবে মনোযোগ ও আগ্রহের অভাব, এই দুটি উপাদান বিশেষভাবে প্রভাব বিস্তার করে। কারণ কোনো বিষয়ের প্রতি ব্যক্তি বা শিক্ষার্থীর মনোযোগ বা আগ্রহ না থাকে তাহলে সেই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করা সম্ভব হয় না, সেক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, অর্থাৎ বিস্মৃতি দেখা দেয়। এবং 5 নম্বর কারণ ছিল নেশাকর বস্তু সেবন। গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন নেশাকর বস্তু যেমন আফিম, মাদক প্রভৃতি বিস্মৃতির অন্যতম কারণ। এগুলি মানুষের স্নায়ুতন্ত্রে এক প্রকার বিরূপ প্রভাব ফেলে, ফলে ব্যক্তিরা কোনো কিছু মনে রাখতে পারে না বা ভুলে যেতে পারে। এরপর দেখে নাও কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়, সেই পদ্ধতিগুলি দেখে নাও। প্রথম পয়েন্ট বলা হয়েছে রবিনসনের নিয়ম। মনোবিজ্ঞানী রবিনসন স্মৃতিকে উন্নত করার জন্য সার্ভে Q3R এর আবিষ্কার করেন, যার মানে হচ্ছে প্রশ্ন করো, এবং রিড পড়ো, রিসাইট আবৃত্তি করো, এবং রিভিউ পুনরায় স্মরণ করো। এটি মেনে চললে মানুষের স্মৃতিশক্তি অনেকটাই বৃদ্ধি পায়। এবং 2 নম্বর বলা হচ্ছে গভীর মনোযোগ হলো স্মৃতিকে উন্নত করার একটি কৌশল। যে কোনো বিষয়বস্তু গভীরভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করলে তা আয়ত্ত করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব হয়। এবং 3 নম্বর বলা হয়েছে নিয়মিত অধ্যয়ন করলে যে কোনো বিষয় সহজেই স্মরণযোগ্য হয়, ফলে স্মৃতি উন্নত ও সমৃদ্ধি হয়। এবং 4 নম্বর বলা হচ্ছে সংকল্প। কোনো কিছু শিক্ষা করার সংকল্প নিলে তা সহজে আয়ত্ত আসে, ফলে স্মৃতি উন্নত ও সমৃদ্ধি হয়। এবং 5 নম্বর হচ্ছে অনুশীলন। মনোবিজ্ঞানী স্টাউট এর মতে অনুশীলনের মাধ্যমে স্মৃতিশক্তির উন্নয়ন ঘটে। এবং 6 নম্বর চিত্ত বিনোদন যেমন গান, খেলা, টিভি দেখা, ইন্টারনেট চালনা করা ইত্যাদি স্মৃতিকে উন্নত করতে সাহায্য করে, কারণ একটানা কোনো কিছু করলে ক্লান্তি ও অবসাদ আসে, যা বিস্মৃতি শক্তিকে বাড়িয়ে দেয়। এবং 7 নম্বর রয়েছে ধ্যানের মাধ্যমে মানুষ তার মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, ফলে ধ্যান স্মৃতিশক্তি বৃদ্ধি করার একটি পরীক্ষিত কৌশল। এরপর দেখে নাও তোমাদের 3 নম্বর প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট বলা আছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব। বলা হয়েছে 1904 সালে বিশিষ্ট মনোবিদ চার্লস স্পিয়ারম্যান ব্যক্তির বৌদ্ধের ক্ষমতা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা প্রসূত একটি মতবাদ প্রকাশ করেন। সেটি মানসিক ক্ষমতা বা বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব বা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব নামে পরিচিত। তার মতে বুদ্ধি দুটি উপাদান নিয়ে গঠিত, একটিকে বলা হয় সাধারণ মানসিক ক্ষমতা বা জি উপাদান এবং অপরটিকে বলা হয় বিশেষ মানসিক ক্ষমতা বা এস উপাদান। প্রথম দেখো রয়েছে সাধারণ মানসিক ক্ষমতা বা জি উপাদান। যে মানসিক ক্ষমতা সমস্ত রকমের বৈদিক কাজের জন্য প্রয়োজন হয় তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য: 1. এটি হলো সর্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা। 2. এটি ব্যক্তির যে কোনো প্রকারের কাজে প্রয়োজন হয়। 3. জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে প্রেরণা যোগায়। 4. জি এর পরিমাণ ব্যক্তিবিশেষ ভিন্ন হয়ে থাকে। এবং 2 নম্বর পয়েন্ট বলা হয়েছে বিশেষ মানসিক ক্ষমতা বা এস উপাদান। বলা হয়েছে যে মানসিক ক্ষমতা বিশেষ কাজের জন্য প্রয়োজন হয় তাকে বিশেষ মানসিক ক্ষমতা বলে। বৈশিষ্ট্যটি দেখে নাও। প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য বলা আছে এগুলি প্রধানত অর্জিত, শিখনের মাধ্যমে এগুলিকে অর্জন করতে হয়। বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য বর্তমান। এবং 2 নম্বর বলা আছে একই ব্যক্তির মধ্যে একাধিক পরিমাণে বিশেষ শক্তি থাকতে পারে। এবং 3 নম্বর বলা হয়েছে এটি পরিমাণগতভাবে ভিন্নধর্মী হতে পারে। এরপর দেখে নাও স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। বলা আছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তির সাধারণ কাজ এবং বিশেষ কাজের ক্ষেত্রে সহায়তা করে থাকে। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলি হলো: 1. শিক্ষার্থীদের মানসিক ক্ষমতা নির্ণয় করা যায়, ফলে শিক্ষার্থীরা কীভাবে কতটা শিখতে পারবে তা বোঝা সম্ভব হয়। 2. শিক্ষার্থীদের শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দানের ক্ষেত্রে এই তত্ত্ব বিশেষ গুরুত্বপূর্ণ। 3. এই তত্ত্বের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের সহজে চিহ্নিতকরণ করা যায় ও সেই অনুযায়ী শিক্ষাদান কর্মসূচি সহজে পরিচালনা করা সম্ভব হয়। 4.
এই তত্ত্বের মাধ্যমে সহপাঠক্রমিক কার্যগুলি নির্বাচন করা সহজ হয়, অর্থাৎ শিক্ষার্থীদের কী ধরনের পারদর্শিতা বা সক্ষমতা রয়েছে তা জানা ও বোঝার ক্ষেত্রে এই তত্ত্ব বিশেষভাবে সাহায্য করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। তোমাদের এই কোশ্চেন 3টি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এবছর সাপ্লি এক্সামের জন্য। তাই বলবো তোমরা অবশ্যই কোশ্চেন 3টি ভালোভাবে প্র্যাকটিস করে যাও পরীক্ষার জন্য, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং প্রশ্ন 3টি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ একটি ভিডিওটিতে। তোমরা অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য, এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।